আইসিবিএম মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। নামটা শুনলেই কেমন যেন একটা ব্যাপার কাজ করে, তাই না? একদিকে এটা যেমন একটা টেকনোলজিক্যাল মার্ভেল, অন্যদিকে এটা কিন্তু গ্লোবাল সিকিউরিটির জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটা। তো চলুন আজ আমরা এই বিধ্বংসী অস্ত্রের স্ট্র্যাটেজিক দিকটা একটু খুঁটিয়ে দেখি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মাত্র ৩০ মিনিটেরও কম সময়ে একটা আস্ত শহরকে পুরোপুরি ধ্বংস করে ফেলা কি সম্ভব? ভাবতেই কেমন লাগছে, তাই না? উত্তরটা কিন্তু হ্যাঁ। আর এই ভয়ঙ্কর ক্ষমতার মূলে আছে ওই আইসিবিএম। এই আলোচনাটা কিন্তু হঠাৎ করে সামনে আসেনি। কিছুদিন আগেই ইরান প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে একটা মিসাইল হামলা চালিয়েছিল। আর ঠিক এই ঘটনার পর থেকেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো নিয়ে আবার কথাবার্তা শুরু হয়েছে। সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি আইসিবিএম ক্লাবে নতুন কোনো দেশ যোগ দিতে যাচ্ছে? তো আমরা যে আইসিবিএম নিয়ে এত কথা বলছি, জিনিসটা আসলে কি? চলুন একটু সহজ করে বুঝে নেওয়া যাক এই আল্টিমেট ওয়েপেনটাকে। আইসিবিএম পুরো কথাটা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। সোজা কথায় এটা একটা গাইডেড মিসাইল যেটা কিনা নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে এক মহাদেশ থেকে উড়ে গিয়ে আরেক মহাদেশের টার্গেটে হিট করতে পারে। মানে এর মূল কাজই হল নিউক্লিয়ার অস্ত্র ডেলিভারি দেওয়া। আর এই যে স্ক্রিনের সংখ্যাটা দেখছেন, ৫,৫০০ কিলোমিটার, এটাই হলো মিনিমাম রেঞ্জ। মানে একটা মিসাইলের রেঞ্জ কমপক্ষে এত কিলোমিটার হতেই হবে, না হলে সেটাকে ইন্টারকন্টিনেন্টাল বা আন্তঃমহাদেশীয় বলাই যাবে না। বুঝতেই পারছেন, এই বিশাল রেঞ্জের কারণেই এটা পৃথিবীর প্রায় যে কোনো জায়গায় হামলা করতে পারে। তাহলে এখন প্রশ্ন আসে, এই মারাত্মক প্রযুক্তিটা আছে কাদের হাতে? কারা এই এক্সক্লুসিভ আর ডেঞ্জারাস গ্লোবাল মিসাইল ক্লাবের মেম্বার? চলুন দেখে নিই। দেখুন, এই তালিকায় প্রথমেই আছে যুক্তরাষ্ট্র। তাদের মিনিটম্যান ৩ মিসাইলের রেঞ্জ ১৩,০০০ কিলোমিটার। এরপর আছে রাশিয়া, তাদের আরএস সিরিজের রেঞ্জ প্রায় ১১,০০০ কিলোমিটার। চীনের ডিএফ সিরিজের মিসাইলও কিন্তু প্রায় ১৩,০০০ কিলোমিটার দূরে যেতে পারে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল উত্তর কোরিয়া। তাদের টাইপোডং সিরিজের মিসাইলের রেঞ্জ নাকি ১৫,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই লিস্টে এটাই কিন্তু সবচেয়ে বেশি। এরা তো গেল মেইন প্লেয়ার। এর বাইরেও আরও কয়েকটা দেশ আছে, যেমন ধরুন যুক্তরাজ্য আর ফ্রান্স। তাদের কাছেও আইসিবিএম আছে, তবে সেগুলো সাবমেরিন থেকে ছোড়া হয়। আর আমাদের প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তানও কিন্তু লং রেঞ্জ মিসাইল নিয়ে কাজ করছে, যদিও তাদের প্রোগ্রামগুলো এখনও ডেভেলপমেন্ট স্টেজে আছে। আচ্ছা, এই মিসাইলগুলো এত দ্রুত, এত বিধ্বংসী হয় কিভাবে? এর পেছনের সায়েন্সটা কি? চলুন এবার সেই দিকটা একটু দেখি। একটা আইসিবিএমের পুরো জার্নিটাকে মূলত ৩টে ভাগে ভাগ করা যায়। প্রথম ধাপ হল লঞ্চ অ্যান্ড বুস্ট। এই ধাপে মিসাইলটা রকেটের মতো প্রচণ্ড গতিতে সোজা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায়। এর পরের ধাপটা হল হাইপারসনিক কোস্ট, মানে ওয়ারহেডটা তখন মহাকাশে থেকে অবিশ্বাস্য স্পিডে টার্গেটের দিকে এগোতে থাকে। আর একদম শেষে রি এন্ট্রি অ্যান্ড স্ট্রাইক ধাপে ওটা আবার বায়ুমণ্ডলে ঢুকে পড়ে আর সোজা টার্গেটে গিয়ে হিট করে। ভাবছেন স্পিডটা ঠিক কত? মিলিটারি এক্সপার্টরা বলেন লঞ্চের সময় এর স্পিড শব্দের গতির চেয়েও ২০ গুণের বেশি হতে পারে। একবার চিন্তা করে দেখুন, একটা সাধারণ প্লেন বা শব্দের গতির সাথে তুলনা করলে পার্থক্যটা জাস্ট অবিশ্বাস্য। এই প্রসঙ্গে নিউক্লিয়ার ট্রায়াড কনসেপ্টটা জানা খুব জরুরি। এর মানে কি? এর মানে হলো একটা দেশ ৩ জায়গা থেকে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। মাটি থেকে, মানে ল্যান্ড বেসড মিসাইল; সাবমারিন থেকে, মানে জলের তলা থেকে; আর প্লেন থেকে। আমেরিকা, রাশিয়ার মতো দেশগুলো এই সিস্টেমে একদম পাকা। এর আসল উদ্দেশ্য হলো কেউ যদি হঠাৎ হামলা করেও দেয়, তবেও যেন পাল্টা অ্যাটাক করার ক্ষমতাটা হাতে থাকে, মানে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। আর এই ক্ষমতার কারণে মিউচুয়ালি অ্যাশোর্ড ডিস্ট্রাকশন বা ম্যাডের মতো একটা ভয়ঙ্কর কিন্তু স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এত সব কিছুর পর আমরা একটা ভয়ঙ্কর উপসংহারে আসতে পারি, আর সেটা হলো এই অস্ত্রকে থামানো প্রায় অসম্ভব। আর এটা টার্গেটে হিট করতে সময় নেয় মাত্র ৩০ মিনিট। সামরিক বিশ্লেষকরা সবাই মোটামুটি একমত যে একটা আইসিবিএম একবার লঞ্চ হয়ে গেলে সেটাকে আটকানো বলতে গেলে নেক্সট টু ইম্পসিবল। এর স্পিড আর ট্র্যাজেক্টরির কারণে এটাকে থামানোর মতো কোনো ডিফেন্স সিস্টেম এখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি। আর এই যে সময়টা দেখছেন, ২০ থেকে ৩০ মিনিট, এটাই হলো সবচেয়ে ভয়ের ব্যাপার। লঞ্চ করার পর টার্গেটে পৌঁছাতে সময় লাগে মাত্র এইটুকু। মানে কিছু বুঝে ওঠার বা ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগই আসলে পাওয়া যাবে না। তো সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই টেকনোলজি যদি আরও অনেক দেশের হাতে চলে আসে তাহলে কি হবে? গ্লোবাল পাওয়ার ব্যালেন্স কি তখন টিকে থাকবে? এই প্রশ্নটার উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে আমাদের ভবিষ্যতের নিরাপত্তা আর আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে।